ওই খোসা ছাড়ানো ডিমগুলো কেমন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আয় আমাদের খা, আয় আমাদের খা। একদম ঠিক বলেছিস রে বিচ্ছু। শুধু মনে হচ্ছে এক ছো মেরে ওই ডিমের বাটিটা নিয়ে আসি, তারপর গপগপ করে খাই, গপগপ গপগপ গপগপ। লোভটাকে কন্ট্রোলিং করতে শেখ বাচ্চু। দেখ না, আমি এক্ষুনি আমাদের প্ল্যানটা শুরু করে দিচ্ছি। অনিতাইদা, হে কি বিশুদা, তোমরা আবার আমাদের সকালবেলা জ্বালাতন করতে চলে এসেছো? না গো নিতাইদা, তোমাকে জ্বালাতন বা বিরক্ত কোনোটাই করতে আসেনি গো। তাহলে কেন এসো বলো দিনি? তোমার সাথে একটা দরকারি কথা আছে গো। দরকারি কথা? হ্যাঁ গো, খুব দরকারি কথা গো। রাখো রাখো, ওই ডিম সিদ্ধ করা এবার বন্ধ করো তো, মন দিয়ে আমার কথা শোনো। বলো দিনি, আমার সাথে তোমাদের কি দরকারি কথা আছে? বলছি, এই যে তুমি প্রতিদিন এত এত প্রাণীকে হত্যা করছো, এতে তোমার কত পাপ হচ্ছে জানো? হরি রাম রাম রাম, আমি আবার রোজ অনেক অনেক প্রাণী হত্যা করতেছি, কই গো বিশু দাদা? করছো না? কি ভেবেছো এই এক ঝুড়ি ডিম প্রত্যেকদিন সেদ্ধ করে তুমি পাপ করছো না? আরে কি মুশকিল, এই এত ডিম বটম বেল স্যারের জন্য সেদ্ধ করি আমি পাপ করতেছি? আলবাত পাপ হচ্ছে। তুমি জানো না ডিম ফুটে মুরগি হয়? কি রে বাপু, আমি তো জানতাম মুরগি থেকে ডিম হয়। এই বাবা, ডিম না থাকলে মুরগি হবে কোথা থেকে? হ্যাঁ, এই কথাটা তো তুমি একবারই ঠিক বলিছ। তাহলে এই এত এত ডিম সেদ্ধ করে তুমি এতগুলো মুরগি হত্যা করছো না নিতাইদা? একটা ডিম মানে একটা মুরগি, তার মানে একটা ডিম সেদ্ধ মানে একটা মুরগি সেদ্ধ। এ বাবা, ছি 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 ছি। মেরেছে, সে তো করতেছি। এখন এই পাপ থেকে আমারে কেউ উদ্ধার করবে বলো দিনি বিশু দাদা? এই পাপ থেকে মুক্তির জন্য তোমার কাছে একটাই পথ খোলা আছে নিতাইদা। কি পথ? আরে কি পথ খোলা আছে বলো দিনি? তাহলে শোনো, ওই তালপুকুরের পারে যে বড় বটগাছটা আছে, হ্যাঁ, তাল পুকুরের পারের বট গাছ। হ্যাঁ, ওই বটগাছের তলায় বটকেশ্বর বাবার একটা শিলা আছে। তুমি বটকেশ্বর বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, আর ওই গাছ তলায় রোজ সকালে 10টা করে ডিম সেদ্ধ দিয়ে এসো। তাহলে দেখবে তোমার সব পাপ ধুয়ে সাফ। বটকেশ্বর বাবা ক্ষমা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছিস? ওই বটকেশ্বর বাবা আমার সব পাপ ক্ষমা করে দেবে তো? তাহলে কি আমরা তোমাকে সকাল সকাল মিথ্যা কথা বলছি? আর বটকেশ্বর বাবা যদি তোমায় ক্ষমা করে, তাহলে তার প্রমাণও তুমি তক্ষুনি পাবে। হ্যাঁ, আচ্ছা কি প্রমাণ পাবো বলে দিনি? সে তো বটগাছ তলায় গিয়ে ভক্তি ভরে 10টা ডিম সেদ্ধ দিয়ে আসলেই তুমি দেখতে পাবে নিতাইদা। তাই আর দেরি করো না, ভক্তদের লাইন পড়ে যাবে, তখন কিন্তু তোমার অসুবিধা হবে। আরে না 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 না, আমি দেরি করবো নি। আমি এক্ষুনি 10টা ডিম সেদ্ধ নিয়ে বটকেশ্বর বাবার কাছে যাচ্ছি। হে বটকেশ্বর বাবা, আমারে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আমি না জানি অনেক বড় পাপ করে ফেলেছি গো। দেবতালি। ও বটকেশ্বর বাবা, তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দাও বাবা। এই যে নাও, আমি তোমার জন্য 10টা ডিম সেদ্ধ করিয়ে এনেছি গো বাবা। তাই নিতাই, তোর এই চোখের জল আমার প্রতি, তোর এই বিশ্বাস বিফলে যাবে না নিতাই। তুই তোর চোখের জল মুছে ফেল, তোর সব পাপ আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। বলো বাবা, কি সত্য বলো বাবা, আমি তোমার সব সত্য পূরণ করবো বাবা। 10টা করে ডিম সেদ্ধ প্রতিদিন আমার জন্য নিয়ে আসবি। নিশ্চয় নিশ্চয় নিয়ে আসবো বাবা, আমি রোজ নিয়ে আসবো। আরো একটা কথা মন দিয়ে শোন, তুই যে আমাকে ডিম সিদ্ধ দিয়ে পুজো দিচ্ছিস এই কথাটা কাউকে বলবি না, কিন্তু বললে আমি কেস খেয়ে যাব। না 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 না, বলবো নি বাবা, বলবো নি। তাহলে এখন তুই যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। জয় বটকেশ্বর বাবা, জয় বটকেশ্বর বাবা। ধন্য ধন্য বটকেশ্বর বাবা, ধন্য ধন্য, তুমি ধন্য গো বাবা। এই ফুল আমার আশীর্বাদের ফুল, এই ফুলকে যত্ন করে তোর কাছে রেখে দিবি পকেটে। এখন যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা।
চোখ দেখলে তাও বিচ্ছুর প্ল্যানের কি মহিমা। এবার থেকে রোজ রোজ সকাল সকাল 10টা করে ডিম খেয়ে আমরাও বাটুলদার মতো শক্তিমান হয়ে উঠবো। নে এবার ফটাফট ডিম খেতে শুরু করে দে। বাটুলদা, কিন্তু তোরা যে আমার হাত থেকে বাঁচবি না। গেলাম গেলাম। ওরে বাবা গো! এই কি গো বাটুলদা, তোমার কাঁধে পায়রা? ও বাটুলদা, এটা তো একটা চিঠি বলে মনে হচ্ছে। আমাকে চিঠিটা পড়তে দে। বাটুল বাবু, আপনি আমাদের চন্দনপুরের মানুষদের বাঁচান। আমরা খুবই কষ্টে আছি। আমাদের মহারাজ সূর্য নারায়ণের একটা মস্ত বড় ভুলের জন্য চন্দনপুরের মানুষেরা দুঃখ কষ্টের সীমা নেই। অনেক আশা করে আমি আপনাকে এই চিঠিটা লিখছি। আশা করব আপনি অবশ্যই আমাদের এই চরম কষ্ট থেকে উদ্ধার করবেন। ইতি চন্দনপুরের হতভাগ্য মহামন্ত্রী চন্দ্রকান্ত। চন্দনপুরের মহামন্ত্রী চন্দ্রকান্ত আমায় চিঠি লিখেছেন চন্দনপুরকে উদ্ধারের জন্য। কিন্তু মহারাজ সূর্যনারায়ণের ভুলের কথাটা তো লিখলো না। কি এমন ভুল করেছেন মহারাজ সূর্যনারায়ণ যার জন্য সব প্রজার দুঃখের শেষ নেই? বাটুলদা, এই চিঠিটা পড়ে তুমি কি ঠিক করলে? কি ঠিক করব সেটাই তো ভাবছি। দেখো বাটুলদা, চন্দনপুরের হাজার হাজার মানুষ খুব কষ্টে আছে। এসব জেনেও তুমি ওদের কষ্ট থেকে বাঁচাবে না? না না, সে তো বাঁচাতেই হবে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো উচিত। তার মানে তুমি কবে চন্দনপুর যাবে? ওই চন্দনপুরে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি বাটুলদা। বাটুলদা আমাদের পাশে থাকলে আমাদের আবার কিসের ভয় রে বিচ্ছু? ও বাটুলদা, বাটুলদা, আমরা কবে চন্দনপুর যাব? আমাদের আজকেই চন্দনপুরে যেতে হবে। আজকে? তবে চন্দনপুরে যাওয়ার জন্য কিন্তু কোনো রেল লাইন নেই। তাহলে আমরা কিসে করে যাব? গরুর গাড়ি করে তোদের নিয়ে যাব। শেষে কিনা গরুর গাড়ি? এটাই মহামন্ত্রী চন্দ্রকান্তের বাড়ি বাটুল বাবু। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই নামবো। নমস্কার বাটুল বাবু, নমস্কার। আমি চন্দ্রকান্ত, আপনাকে চিঠি লিখেছিলাম। নমস্কার চন্দ্রকান্ত বাবু। আসুন, বসুন আপনারা। এবার বলুন তো চন্দ্রকান্ত বাবু, মহারাজ সূর্যনারায়ণের কোন ভুল সিদ্ধান্তের জন্য চন্দনপুরের মানুষের কষ্টের সীমা নেই? বলবো, সব বলবো। তার আগে একটু মিষ্টি মুখ করুন বাটুল বাবু। না চন্দ্রকান্ত বাবু, আমি আগে সব ঘটনাটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। আমাদের মহারাজ সূর্যনারায়ণের রাজ দরবারে বসন্ত কুমার নামে একজন রাজ চিত্রকর আছেন। রাজ চিত্রকর? ওরে বাবা, রাজসভায় যে চিত্রশিল্পী থাকে তাকে রাজ চিত্রকর বলে। তারপর মহারাজ সূর্যনারায়ণের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বসন্ত কুমারকে দিয়ে তার নিজের একটা ছবি আঁকাবেন। তো একদিন সেই ছবি আঁকার কাজ শেষ হলো, আর তারপর থেকেই শুরু হলো যত গন্ডগোল। মহারাজ, হ্যাঁ, তোমার আমাকে আঁকা শেষ হয়ে গেছে বসন্ত কুমার? হ্যাঁ মহারাজ। অপূর্ব, অপূর্ব, অতীব সুন্দর। এ তো আমার জীবন্ত ছবি এঁকেছো বসন্ত কুমার। বলো বলো, তুমি কি চাও? কি চাও আমার কাছে? বলো বলো, চুপ করে থেকো না। আজ আমি তোমার ছবি আঁকা দেখে বড়ই মুগ্ধ বসন্ত কুমার। তুমি যা চাইবে
আমি তোমায় আজ তাই দেব। আমি একজন সাধারণ চিত্রশিল্পী মহারাজ, আমার আপনার কাছে কি বা চাওয়ার থাকতে পারে? আর আপনি তো আমাকে না চাইতেই সব সম্মানই দিয়েছেন। তোমার এই বিনয়ী আর নম্র ভাব দেখে আমি আশ্চর্য হয়ে যাই বসন্ত কুমার। শোনো, আজ থেকে আমার চন্দনপুরের মহামন্ত্রী হলে তুমি। কি বলছেন মহারাজ? চিত্রকর বসন্ত কুমার কিনা আজ থেকে চন্দনপুরের মহামন্ত্রী? তাহলে বর্তমান মহামন্ত্রী চন্দ্রকান্তের কি হবে মহারাজ? চন্দ্রকান্তের বয়স হয়েছে, ওর বিশ্রামের প্রয়োজন, তাই ওর জায়গায় তুমি হবে মহামন্ত্রী। কিন্তু তাই বলে ভেবো না চন্দ্রকান্তের কোনো দায়িত্ব আমি নেব না। প্রতি বছর আমি চন্দ্রকান্তকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, যা দিয়ে ও আনন্দে সারা জীবন থাকতে পারবে। যেমনটা আপনি ভালো বোঝেন মহারাজ। যাও যাও বসন্ত কুমার, মহামন্ত্রীর পদে বসার জন্য তৈরি হও। আর শোনো, যেভাবে সুন্দর ছবি এঁকে তুমি আমাকে মুগ্ধ করেছো, সেই একইভাবে এই চন্দনপুর রাজ্য চালাতে আমাকে সাহায্য করতে হবে। এইভাবেই বসন্ত কুমার হলো চন্দনপুরের মহামন্ত্রী। এবার আমাকে বলুন, এই বসন্ত কুমার মহামন্ত্রী হবার সাথে এখানকার প্রজাদের দুঃখ কষ্টের কি সম্পর্ক? আছে আছে সম্পর্ক আছে বাটুল বাবু। তাহলে শুনুন, বসন্ত কুমার সব সময় ব্যস্ত থাকে তার ছবি আঁকার কাজ নিয়ে। ওর ঘর ভর্তি শুধু ছবি আর ছবি। প্রজাদের দুঃখ কষ্টের কথা শোনার মতন সময় বসন্ত কুমারের কাছে নেই। কিন্তু প্রজাহারা তো দুঃখ কষ্টে পড়লে মন্ত্রীর কাছে আসবেই। মহামন্ত্রী মশাই, কি হয়েছে সিপাহী? প্রজারা সব দল বেঁধে আপনার কাছে আসছে ওদের অভিযোগ জানাতে। কিসের অভিযোগ? জমিতে চাষ করার জল নেই, তাই চাষিরা চাষ করতে পারছে না। জল নেই তো আমি কি করব? শোনো, ওদের বলে দাও দিঘি থেকে কলসি করে জল নিয়ে গিয়ে মাঠে চাষ করতে। কি বলছেন মন্ত্রী মশাই? দিঘি থেকে কলসি করে জল নিয়ে গিয়ে মাঠে চাষ করবে? আমি যখন বলেছি তখন ওরা তাই করবে। আর শোনো সিপাহী, তুমি এখনই গিয়ে রাজপ্রাসাদের সিংহ দরজা বন্ধ করো, তাহলে আর কোনো প্রজা আমাকে ছবি আঁকার সময় বিরক্ত করতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মন্ত্রী মশাই। তারপর আর কি, মহারাজ দেখছেন বসন্ত কুমার মনের সুখে ছবি আঁকছে, আর কোনো প্রজারাও আসছে না। কোনো অভাব অভিযোগ নিয়ে কি করে আসবে? ওই বিশাল সিংহদ্বার যে বন্ধ, কোনো প্রজাই যে ঢুকতে পারছে না। তাই মহারাজ সূর্যনারায়ণ ভাবলেন প্রজারা খুব সুখে শান্তিতে আছে। এখন আমি যখন এসে গেছি, তোমরা আর চিন্তা করো না, তোমাদের সমস্যার সমাধান আমি করবই। বাটুল, আমি জানতাম বাটুল, একমাত্র তুমি পারবে এই বন্ধ দরজা খুলে আমার কাছে আসতে। শুধু আমি নই মহারাজ, সমস্ত প্রজারা দলবদ্ধ হয়ে ওই দরজা খুলে আপনার কাছে আসতে পারত। তাহলে তুমি একা ওই দরজা খুলে ভিতরে এলে কেন? আপনাকে সাবধান করবার জন্য মহারাজ। সাবধান করবার জন্য কেন? কারণ একবার ভেবে দেখুন মহারাজ, যে দরজা আমি একা খুলে দিতে পারি, সেই দরজা তার মানে কত দুর্বল আপনি বলুন। আর এই দরজা দুর্বল হওয়া মানে তো আপনার রাজ্যের সুরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়া মহারাজ। হ্যাঁ
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এ তো বড় চিন্তার বিষয়, কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। আমি যে বড়ই নিশ্চিন্তে ছিলাম। আপনার মহামন্ত্রী বসন্ত কুমারও বলেননি? না, কিন্তু ওই দরজা খুলে তুমি আমার চোখ খুলে দিয়েছ বাটুল। আমার প্রজারা যে এত সমস্যায় আছে সেটাও তো বুঝিনি। প্রজারা যে ওই বন্ধ দরজা ভেদ করে নিজেদের সমস্যার কথা জানাতে আসতেই পারেনি। আমি তোমার কাজে সত্যি খুব খুশি হয়েছি। বলো বাটুল, তুমি কি চাও? আপনি তো জানেন মহারাজ, আমি খেতে খুব ভালোবাসি। আর তোমাকে কিছু বলতে হবে না বাটুল, আমি তোমার মনের কথা বুঝেছি। আমি এক্ষুনি রাজপাচককে বলছি তোমার জন্য পোলাও, মাংস, মিষ্টি সব কিছু রান্না করতে। না মহারাজ, ওই রাজপাচকের হাতের রান্নাই তো সমস্ত রাজপ্রাসাদে গিয়ে খাই। ও খেয়ে আমার মুখ পচে গেছে। তাই বলছি, আপনি যদি আপনার প্রধান সেনাপতিকে বলেন আমাকে রান্না করে খাওয়াতে, তাহলে আমার মনটা ভরে। সে আর এমন কি কথা বাটুল, আমি এখনই প্রধান সেনাপতিকে খবর পাঠাচ্ছি তোমার জন্য সব রকম রান্না করতে। মহারাজ, আমার খুব ভালো লাগবে যদি আজ আমার সাথে আপনি এবং সভাসদরা বসে খান। তাই হবে বাটুল। হে ভগবান, এই দিনও দেখার ছিল। বল্লম দিয়ে ডাল নাড়তে হচ্ছে আর তলোয়ার দিয়ে কাটতে হচ্ছে আলু। এ রামো, কি রান্না করেছো? মুখে দেওয়া যায় না। একে মন্ত্রী, এরকম ভাবে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? আপনি একটু খেয়ে দেখুন মহারাজ, কেমন রান্না হয়েছে। অবশ্যই আমাকে দেখতে হবে। আমার অতিথিরা ভালো করে খেতে পারছে না, আর সেই খাবার আমি চেখে দেখব না? ছি 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 ছি, সেনাপতি! কি হয়েছে মহারাজ? এটা তুমি কি রান্না করেছো সেনাপতি? এই রান্না তো মুখে দেওয়া যায় না। আমার কি অপরাধ মহারাজ? আমার এই হাত সারাটা জীবন যুদ্ধ করে এসেছে। এই হাতে সারা জীবন শোভা পেয়েছে তলোয়ার, বল্লম, গদা, আর সেই হাতে আপনি ধরিয়ে দিয়েছেন হাতা খুন্তি। তুমি এত সুন্দর যুদ্ধ করতে পারো, রান্না করতে পারো না? যুদ্ধ করা, রান্না করা যে এক কাজ নয় মহারাজ। ঠিক ঠিক, কিন্তু বাটুল যে বলল, কি হে বাটুল, সেনাপতি তো ঠিক কথাই বলছে। যার কাজ যুদ্ধ করা, সে রান্না করবে কি করে? কেন করবে না? চিত্রকর যদি মন্ত্রী হতে পারে, তাহলে সেনাপতি কেন রাজপাচক হয়ে ভালো রান্না করতে পারবে না? বসন্ত কুমার, তুমি আজ থেকে আবার আমার রাজ চিত্রকর হলে। চন্দ্রকান্ত, তুমি হলে আমার মহামন্ত্রী। আমার বুঝতে ভুল হয়েছিল যে মন্ত্রী কাজ করে তার বুদ্ধি দিয়ে। বুদ্ধিই তার শক্তি, আর শিল্পীর শক্তি কল্পনা আর সৃষ্টি। তাই তো কথায় আছে, সঠিক হাতে চাই সঠিক কাজ। কি তাই না?